বন্দী পুরুষোত্তম, প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই চ্যানেলের মাধ্যমে প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমূল্য গ্রন্থসমূহকে অডিও আকারে উপস্থাপন করা হচ্ছে। আমাদের আন্তরিক প্রয়াস যেন সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েরা ঠাকুরের বাণী, অমৃত কথা ও ইষ্ট প্রসঙ্গ থেকে আকণ্ঠ অমৃত রস পান করতে পারেন। যেমন তাকে দেখি, বইয়ের পৃষ্ঠা ২০০ থেকে ৩১১, পার্ট ১৭, অধ্যায় ৩১। শালগাড়িয়ার কৃষ্ণচন্দ্র গোস্বামীরা হলেন প্রভু অদ্বৈতের বংশধর। শালগাড়িয়া পাবনা শহরের পূর্ব সীমানা লাগা শহরতলি বিশেষ। কৃষ্ণচন্দ্র তখনকার দিনে পাবনা অঞ্চলের একজন খ্যাতনামা পণ্ডিত। যেমন নামডাক ছিল পাবনা টোলের গোপাল কাব্যতীর্থ, সূর্য শাস্ত্রী ইত্যাদির, তেমন ছিল কৃষ্ণ পণ্ডিতেরও। ক্রিয়াকাণ্ড, শাস্ত্রপাতি বিশারদ পণ্ডিত শিরোমণিদের অন্যতম। পূর্বপুরুষ কেশবচন্দ্র শান্তিপুর থেকে ঢাকা জেলার উথলিবাসী হন। উথলিতে ৩ পুরুষ গেল। রামগোপালের আমলে উথলি থেকে বাস্তু উঠে এল শালগাড়িয়ায়। নদিয়া, পাবনা, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর আরও নানা জেলায় অনেক শিষ্য কৃষ্ণচন্দ্রের। কৃষ্ণচন্দ্রের ৪ ছেলে: মুকুন্দচন্দ্র, প্যারীলাল, রসিকচন্দ্র এবং সতীশচন্দ্র। বড় ভাই মুকুন্দচন্দ্র হলেন সংসারের কর্তা। প্যারীলাল গ্র্যাজুয়েট, পাবনা জিলা স্কুলের মাস্টার। রসিকচন্দ্র আর সতীশচন্দ্র হল ভিন্ন প্রকৃতির মানুষ। রসিকচন্দ্রে ভক্তি আর সতীশচন্দ্রে ঔদাসীন্য। রসিক সতীশের স্বভাব বৈশিষ্ট্যে বাড়ির গুরুব্যক্তি, পাড়া প্রতিবেশী সবাই খুশি। কুল ঐতিহ্যের উপযুক্ত ধারকই বটে। সতীশচন্দ্র যখন পাবনা ইনস্টিটিউশনে পড়ে, কিশোরী মোহনও তখন সেই স্কুলেরই ছাত্র, ১ ক্লাস ওপর নিচ। কিন্তু একটা ক্লাসের ব্যবধান কোনো বাধা রাখেনি ওদের সামনে। ছাত্রাবস্থাতেই কিশোরীর সঙ্গে রীতিমতো ভাব জমে উঠল সতীশচন্দ্রের। সতীশচন্দ্রের সহপাঠীদের মধ্যে ছিল দুর্গানাথ সান্যাল, চতু অর্থাৎ গিরিন লাহিড়ী প্রভৃতি। ইংরেজি স্কুলে বেশিদিন লেখাপড়া হল না সতীশচন্দ্রের। বড় ভাই মুকুন্দচন্দ্র বললেন, দরকার নেই আর ইংরেজি শেখে, কৌলিক বিদ্যে শেখ, টোলে ভর্তি হ। 3rd ক্লাস পর্যন্ত পড়েই তাই ছাড়তে হল হাইস্কুল। সংস্কৃত পড়তে এলো পাবনার সরকারি টোলে। সূর্য শাস্ত্রী মশাই মহা খুশি, বললেন, এই তো, বাপের পথটা একবার ভেবে দেখো দেখি। কৃষ্ণচন্দ্র তখন পরলোকগত হয়েছেন। সতীশচন্দ্র যখন টোলের ছাত্র, অনুকূলচন্দ্র তখন পড়তে এসেছে পাবনায়। সতীশচন্দ্র প্রায়ই দেখতে পায় এই পড়ুয়াটিকে। টোলের সামনে দিয়ে যায় আর আসে। এ ছেলেটি কে গো? সতীশচন্দ্রের মন প্রীতি হয় ছেলেটিকে দেখে। ভাবে, আহা, কি চেহারা, কি প্রকৃতি সৌন্দর্যের প্রতিভাস! দেখেই স্নেহশ্রদ্ধা জেগে উঠত বালকের প্রতি। তারপর দেখেছে আরও একদিন। সে দেখা এক অভিনব দর্শন। অনেক দেখার মধ্যে সে এক অভিনব সাক্ষাৎ। সতীশচন্দ্র কিছুতেই বিয়ে করতে চায় না। যত সম্বন্ধ করেন দাদারা সবই ভেস্তে দেয় নিজের কারসাজিতে। কখনো বা বিয়ের জোগাড় হচ্ছে শুনলেই পালিয়ে যায় বাড়ি থেকে। সেবার প্যারীলালের এক ছেলের অন্নপ্রাশন। কাজে কর্মে শিষ্যরাই যোগায় খরচপত্র। ভাইপোর অন্নপ্রাশনের পাওনা আদায় করতে বেরুল সতীশচন্দ্র। কুষ্টিয়া অঞ্চল ঘুরে বেশ কয়েকদিন পরে বাড়ি ফিরে এল। বাহির বাড়ির আঙিনায় এসে ঢুকতেই চকিত হয়ে এদিক ওদিকে একবার তাকায়। দেখে বাড়ির যেন কেমন ভোল বদলেছে। চতুর্দিক লেপাপোছা, কাঠ চালা করে বিরাট জ্বালানির স্তূপ করা হয়েছে একপাশে। এসব আবার কিসের জোগাড়? অন্নপ্রাশনের তো এখনও অনেক দেরি, সবেমাত্র যোগান আদায় চলেছে। কিছুই বুঝতে পারল না সতীশচন্দ্র। ভাবলে, মা তবে গত হলেন নাকি এরই মধ্যে? একই বয়স খুব বেশি, তার ওপরে অনেক দিন থেকে শরীরও খারাপ যাচ্ছিল মায়ের। যাবার সময় একটু বাড়াবাড়িও দেখে গিয়েছিল। মনটা কেমন শঙ্কিত হয়ে উঠল। মায়ের শেষ দর্শনটাও একবার মিলল না। শেষ ভ্রম ভেঙে দিলেন মেজ বউ। অমন অবাক হচ্ছ কেন ঠাকুরপো? এখন তৈরি হয়ে নাও, কাল তোমার গায়ে হলুদ। গায়ে হলুদ? বিয়ে? ঠাট্টা করছে না তো বউ ঠাকুরুন? যদি ঠাট্টা না হয়।
ভ্রম ভাঙল, কিন্তু শঙ্কা ঘুরল না সতীশচন্দ্রের। মুকুন্দচন্দ্র দেখতে পেয়েই কুশল জিজ্ঞাসা করে ডেকে নিয়ে গেলেন ভিতরে। সারাদিন চোখে চোখে রেখে এক খাটে সঙ্গে নিয়ে শুলেন রাত্রে। কি জানি এবারও যদি বিয়ের নাম শুনে শটকান দেয়। বিয়ের কথা শুনেই বিষণ্ণ হয়েছে সতীশচন্দ্র। বিষয়ে আসক্তিহীন বৈরাগী মনটি আতকে উঠল সংসার বন্ধনের আতঙ্কে। চিরপর্যটনশীল ঈশ্বর অনুসেবন মানস অশ্বটি শেষে আবদ্ধ হয়ে থাকবে বিষয় চিন্তার আস্তবলে। এমনি করে নজরবন্দি রেখে বিয়ে দেবে শেষে, জোর করে ইতি করে দেবে ইহবিতৃষ্ণার। আহত হয়ে রইল মর্মে মর্মে। কিন্তু বিয়ে না করারই কি আর বৈরাগ্য? ছেলেপুলের বাপ হয়েও বৈরাগ্য রক্ষা করা চলে। বৈরাগ্য মানে সংসার প্রত্যাখ্যান নয়, বৈরাগ্য মানে ঈশ্বর অনুসেবন। অমত করো না, বিয়ে এবার করো, বুঝলে? ঘুমিয়ে পড়তেই স্বপ্ন সাক্ষাতে উপদেশ পেল সতীশচন্দ্র। অদ্ভুত উপদেশ। বিয়ে করে ছেলেপুলের বাপ হয়ে বৈরাগ্য সাধন। বৈরাগ্যের চলতি বোধের বিরুদ্ধে একটা কষাঘাত কষে গেল কেমন হাসতে হাসতে। হাসতে হাসতে জ্ঞান দান করে গেল, হৃদয় বিজয় করে ফিরে গেল নাচতে নাচতে। স্বপ্নে এসে এই ভূমিকায় অভিনয় করে যাবে, এ স্বপ্নেও অবিশ্বাস্য। স্বপ্নে এসে উপদেশ দিয়ে গেল পাবনা ইনস্টিটিউশনের সেই নবীন পড়ুয়াটি। উজ্জ্বল জ্যোতির্ময় হয়ে কথা কয়ে গেল সামনে এসে। স্বপ্ন পেয়েই ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভাঙতেই জেগে রইল বিস্ময়মগ্ন হয়ে। জেগে থাকতে থাকতে আবার ঘুমুল। আবার দেখল সেই স্বপ্ন, সেই ছন্দময় পদক্ষেপ, সেই প্রত্যয় সুন্দর হাস্যময়তা, সেই দ্বন্দ্ব নিরসনী উপদেশ। বিয়ে করতে আর আপত্তি করল না। বিয়ে হয়ে গেল কাশীপুরের মহানন্দ রায়চৌধুরীর মেয়ে ইন্দুবাসিনীর সঙ্গে। তারপর আর একদিন শখের যাত্রায় অভিনয় করতে গিয়েছে কাশীপুরের শ্বশুরবাড়িতে। পালা হচ্ছিল কলকাতার রয়্যাল বেঙ্গল থিয়েটারের অধ্যক্ষ বিহারীলাল চাটুর্যের পৌরাণিক নাটক হরি অন্বেষণ। তাতে কৃষ্ণের পাঠ করছিল সতীশচন্দ্র। অভিনয় করতে করতে দেখে দর্শন কমণ্ডলীর মধ্যে সামনে বসে সেই এককালে সেই পাবনায় দেখা পড়ুয়াটি, সেই স্বপ্নাভিভূত জ্যোতির্ময় কিশোরটি এক মনে যাত্রা শুনছে ঠাঁয়ে বসে। অভিনয়ের কথাগুলো যেন গিলে খাচ্ছে। আঙ্গিক আবিষ্টনীর মধ্যে তন্ময় হয়ে পড়েছে। নিজেকে হারিয়ে ফেলেছে হরির অনুগমন করে। এই তো অভিনয়, কিন্তু কি অপূর্ব সহিষ্ণু শ্রোতা, কি অভিনব সহবেদনা। আগাগোড়া যেন তাকেই পালা শোনাল সতীশচন্দ্র। শুনল যুবকটির নাম অনুকূলচন্দ্র। এরপর আর দেখা হয়নি অনেক দিন। এদিকে পাঠ সমাপন হতে হতেই পাবনা পণ্ডিত সমাজের প্রীতিলাভ করেছে সতীশচন্দ্র। পণ্ডিতের আসরে বাপের আসনে ডাক আসে বিদ্যারত্ন সতীশ গোস্বামীর। সতীশ গোস্বামী শুধু দীক্ষাই দেন না, শিষ্যদের নিয়ে কীর্তন করেন, নাচেন। অন্তরাত্মার ঈশ্বরাবেগে একটু পৃথক রকম হয়ে পড়েছেন অন্য লোকের থেকে। অন্তর যেমন অনুরাগ রঞ্জিত, বাহিরও তেমনি ভাব মনোহর। আস্কন্ধ ভ্রমর কৃষ্ণ কুঞ্চিত কেশ, মাঝখান দিয়ে সিথি করা, পরনে পট্টবাস, গায়ে উত্তরীয়, সুগন্ধ চন্দন চর্চিত প্রশস্ত ললাট। বাবড়ি দুলিয়ে দুলিয়ে কীর্তনে নৃত্য করেন গোসাই। নৃত্য করতে করতে শিবনেত্র হয়ে পড়েন ভাবের তরঙ্গে ভুজ যুগল তরঙ্গায়িত হতে থাকে। শিষ্যবৃন্দ তাকিয়ে ভাবে, এই সেই চৈতন্য পার্ষদ অদ্বৈতের বংশাবতংশ। কি ভক্তি, কি প্রেম! সত্যিই বড় প্রেমিক মানুষ সতীশ গোসাই। প্রেম ভক্তি দেখে কুষ্টিয়ার লোকে নামকরণ করল গোপাল ঠাকুর। এদিকে বৈরাগ্য ভাব আবার প্রকট হয়ে উঠল। গৃহসংসার ভালো লাগছে না। স্থির করলেন বেরিয়ে পড়বেন এবার লম্বা তীর্থ পর্যটনে। ১৩১৯ সাল কার্তিক মাস পড়তে পড়তেই বেরিয়ে পড়লেন সতীশচন্দ্র। সঙ্গে ইন্দুবাসিনী আর ১ বছরের প্রথম ছেলে হরি। শালগাড়িয়া থেকে পালকি চেপে এলেন বাজিতপুরের স্টিমার ঘাটে। স্টিমারে যাবেন কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে সুবিধামতো চাপবেন রেলে। পালকি করে যখন বাজিতপুর ঘাটে এসে পৌঁছলেন তখন স্টিমার আসবার অনেক দেরি। স্টিমার ঘাটে প্রতাপপুরের পুলিন আর মুকুন্দ ঘোষের মিষ্টির দোকান। পুলিন মুকুন্দ দুই ভাই, গোসাইয়ের শিষ্য। দোকানে ছিল পুলিন ঘোষ। গোসাই পালকি থেকে বেরোতেই দেখে ফেলল পুলিন। ঘাটের কাছেই বাড়ি। ভাবলে গুরুদেবের সঙ্গে যখন সাক্ষাৎ হল তখন বাড়িতে একবার নিয়ে যেতে হয়। বিশেষ করে স্টিমারেরও এখন অনেক দেরি। সামনে গিয়ে প্রণাম করে বললে, বাবা,
বাড়িতে একবার পদার্পণ করতে হয় দয়া করে। বিশ্রামের তো দরকারই, সুতরাং বেহারাদের হুকুম দিলেন গোসাই, চলো পুলিনদের বাড়িতে। বাড়িতে এনে ভক্তি আপ্যায়ন করে আসন পরিগ্রহ করাল পুলিন। যে ঘরে বসতে দিয়েছে তার দেওয়ালে টাঙানো একখানা ছবি। জিজ্ঞেস করলেন, ইনি কে রে? পুলিন একটু ঘাবড়ে গেল, একটু ইতস্তত করে উত্তর দিল, আজ্ঞে ঠাকুর হরনাথ। কিশোরীর সঙ্গে ভাব হয়ে সন্ধান পেয়েছে ঠাকুর হরনাথের, সন্ধান পেয়েছে আর ভক্তিও হয়েছে। কুলগুরুর কাছে কথাটা তাই বলতে কেমন লাগল। আর এটা কার কথা? ওনারই নাকি? ছবির কাছেই টাঙানো কার্ডবোর্ড বাঁধা একটি লেখা, ভোগের দ্রব্য নিকটে লেখে ত্যাগের নামই ত্যাগ, মনে মনে ত্যাগ ভ্রান্তি মাত্র। কথাটা একটা আন্দোলন সৃষ্টি করে দিল মনে। ভোগের জিনিস কাছে রেখে নির্লিপ্ত থাকাই ত্যাগ? গৃহ সংসার স্ত্রী অপত্যের মধ্যে থেকেও তবে ত্যাগ হয়? স্বপ্নে পাওয়া সেই নির্দেশবাণীর সঙ্গে কোথায় যেন এর মিল আছে তো তবে? জানবার জন্যে আকুপাকু পড়ে উঠল মনটা। এই কথাটা কার, কার কথা রে পুলিন? উত্তর দিতে গিয়ে আরও বেশি থতমত খেয়ে গেল পুলিন। ভয়ে জিভ জড়িয়ে এলো। একবার বলে, ওই কিশোরী বৈরাগীর সঙ্গে, বলতে গিয়ে আর বলতে পারে না। কিশোরী বৈরাগীর সঙ্গে ভাবের কথা শুনে গোসাই গুরুদেব যদি কিছু ভাবেন, যদি ভাবেন এখন এদিক থেকে ওদিকে গিয়ে ভিড়ছে পুলিনরা, কেমন করে বলবে কিশোরী বৈরাগীর সঙ্গে ভাব হয়ে কথাটা পেয়েছে হিমায়তপুরের ঠাকুরের কাছ থেকে? একবার কিশোরীর কথা বলে, একবার বলে ঠাকুর, ঠাকুর বলে আর বলতে পারে না। থতমত খেয়ে থেমে যায় কথা পুলিনের। সে অবস্থা বর্ণনা করবে কে? একদিকে কুলগুরুর অসন্তোষ ভীতি, আর একদিকে প্রিয় পরমের কথা না বলতে পারার দুঃখ। ব্যথিত হয়ে হাত জোড় করে দাঁড়িয়ে রইল পুলিন। ঠাকুর, তোমার কথাটা কইতে পারলাম না প্রাণ খুলে। হঠাৎ এ কি? পুলিনের চোখ জল ছলছল হয়ে এলো। ঠাকুর, হঠাৎ এমনই করে? ব্যথাহারির মর্মে পৌঁছেছে নাকি ভক্তের অন্তর্বেদনা? পুলিনের আঘাতে চঞ্চল হয়েছে নাকি শরীরের মধ্যধারটি? প্রাণের বেদনা স্পর্শ করেছে গিয়ে প্রাণহেতু প্রাণারামকে। বিস্ময়ের অবধি নেই আর পুলিনের। যেমন বিস্ময় তেমন পুলক, আর তেমন করুণানুভূতি। ওম নমো নারায়ণায় নমঃ বলে নমস্কার করতে করতে ঠাকুর এসে পড়লেন একেবারে পুলিনের ঘরের বারান্দায়। সঙ্গে পূর্ণ চৌধুরী, সম্পর্কে ঠাকুরের মাতুল। তাড়াতাড়ি বসবার জন্যে আর দুখানা চেয়ার এনে দিল পুলিন। আসন গ্রহণ করবার আগেই দু হাতে গোসাইকে জড়িয়ে ধরে আলিঙ্গন দিলেন ঠাকুর। চিত্তের কি মহত্ব, ভাবের কি আচরণ সমৃদ্ধি! নারায়ণ বলে নমস্কার করে দেখিয়ে দিলেন, এমনি করে নমস্কার করো নারায়ণকে। আড়ষ্ঠ হাতের দ্বিধা ভেঙে দাও, মনের অবিস্তার অপসারণ করো। আলিঙ্গন করেই বলে উঠলেন, দাদার সঙ্গে দেখা হয়ে গেল, কি ভাগ্য আমার! বাহ! দাদা ডাক শুনেই হৃদয় গলে গেল গোসাইয়ের। মানুষের কণ্ঠে কখনো সম্ভব অমৃতের এই ধৃতনিশ্রবণ? আর এই অহংকারহীনতা, এই দ্বিধামুক্ত প্রেমসর্বস্বতা, এর কখনো তুলনা হয় না। একে বলা যায় উপমাহীন উৎপ্রেক্ষা। হৃদয়ের দ্রাক্ষা নিংড়ানো রসটুকু ঢেলে দিলেন আজ এমনি করে। এতকাল যিনি অন্তরালে থেকে আকর্ষণ করছিলেন, অন্তরে ধারণ করলেন তিনি আজ নিজে। গোসাই প্রেমমুগ্ধ হয়ে রইলেন। যাকে দেখে ভালোবাসতে ইচ্ছে হতো, দেখলেন সেই ভালোবাসার অপূর্ব আবাসকে। মৃদু হেসে ঠাকুর বললেন, কি জিজ্ঞেস করছিলেন পুলিনকে? বিস্মিত চিত্তে সব কথা খুলে বললেন গোসাই। বললেন, কিন্তু উত্তর এখনও পায়নি। হৃদয় এখন ভক্তি গদগদ। যাকে স্মরণ করেছে তাকে কাছে পেয়েছে, আর ভয় করবে কাকে? উত্তরটা এবার দিয়ে দিল পুলিনি। তেমনি হাসি হাসি মুখেই ঠাকুর জিজ্ঞেস করলেন, কেন, ঠিক না? আমার কাছে তো তাই মনে হয়। ত্যাগ মানে কামনার ত্যাগ, বৃত্তিবশ্যতার নির্বাণ। কি খেয়াল হল, খানিকক্ষণ নির্বাক থেকে আবার কথা আরম্ভ করলেন ঠাকুর। দাদা, আমার মনে হয় আমরা যেন ভাই ভাই ছিলাম কোনো এককালে। আপনার হয়তো মনে পড়ে না, আমার কিন্তু এখনও সে কথা মনে আছে। এক জায়গা থেকে এসেছি, আবার ফিরে যেতে হবে এক জায়গায়। আদি থেকে অন্ত পর্যন্ত একটা যোগসূত্রের ছায়াছবি দেখলেন চোখের সামনে। যেখান থেকে উত্থান, সেখানেই আবার প্রত্যাগমন। সেই প্রত্যাগমনের পথপ্রদর্শক হয়েছেন তিনি। বললেন, দাদা, যেখানেই থাকুন এই ভাইটিকে খেয়াল রাখবেন। বুকে চেপে ধরলেন গোসাইকে। সত্যি, ভুলবেন না কিন্তু। সে আবেদনে অশ্রুসিক্ত হল গোসাইয়ে রাখি। বললেন,
তীর্থদর্শনের বাসনা নিয়ে বেরিয়েছি। সে তো খুবই ভালো কথা। তীর্থ করতে যাচ্ছেন, এ তো খুব আনন্দের কথা, খুব উচিত কাজ। তবে এইটিকে একটু স্মরণে রাখবেন। দেখিয়ে দিলেন নিজের দেহটাকে। মনের কোণে এইটিকে একটু ঠাঁই দিও। তোমার অজস্র কর্মব্যস্ততার মধ্যে অন্তত 2টি মুহূর্ত তাকে দিও, দিনারম্ভে আর দিনান্তে। আর গোটা দিনের সহস্র কর্মকে গেঁথে রেখো সেই 2টি স্মরণ মুহূর্তের যোগসূত্র দিয়ে। দেখবে তোমার সহস্র কর্মের সত্ত্বাধিকার তুলে নিয়েছেন তিনি। শুধু সূচের মুখীর জায়গাটুকু তাকে দাও, ওর মধ্য দিয়েই হাতি চালাবেন তিনি। হরনাথ ঠাকুরের আর কিশোরীর খুব প্রশংসা করলেন ঠাকুর। বললেন, কিশোরী তো আপনার চেনা মানুষ, বেড়ে কীর্তনিয়া। একবার ওর কীর্তন শুনবেন। ফেরবার সময় যেন কিশোরীর বাড়ি হয়ে যান, ওখানেই দেখা হবে। বাইরের ঘরে ঠাকুরের গলা শুনে বাড়ির ভিতর থেকে ছেলে কোলে নিয়ে বেরিয়ে এলো ইন্দুবাসিনী। যোগেশের বোন বলে ইন্দুবাসিনীকে ভালো রকম চেনা আছে ঠাকুরের। দেখেই আহ্লাদ করে বললেন, কিরে, তুইও নাকি? ছেলের গালটা একটু আদর করে টিপে দিলেন। ভালোই হলো, দেখা হয়ে গেল। ফেরবার সময় কিন্তু হয়ে যাবি আবার। স্টিমার এসে ঘাটে লাগল। ঘাট পর্যন্ত সঙ্গে করে এগিয়ে দিলেন ঠাকুর। বাজিতপুর স্টিমার ঘাটের স্টেশন মাস্টার তখন অতুলচন্দ্র ভট্টাচার্য। অতুল ভট্টাচার্য ঠাকুরের একজন অনুরক্ত ভক্ত। ঠাকুরকে দেখেই বাইরে এসে ভূমিষ্ঠ প্রণাম করলেন ঠাকুর। ঠাকুর অতুলবাবুর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন গোসাইয়ের। বললেন, যেমন পণ্ডিত তেমন ভক্ত, প্রভু অদ্বৈতের সাক্ষাৎ বংশধর। অতুলবাবু প্রণাম জানালেন গোসাইকে। স্টিমার না ছাড়া পর্যন্ত সঙ্গে থেকে যাবতীয় সুবিধা করে দিলেন। নিজের হাতে জায়গা করে বিছানা বিছিয়ে দিলেন স্টিমারে উঠে। এই অতুল ভট্টাচার্য একদিন প্রার্থনা জানিয়েছিলেন ঠাকুরের কাছে, আপনার মোদ্দা উপদেশগুলো সব এক জায়গায় করে লিখে দিতে হবে। একখানা পকেট সাইজের উপদেশামৃতের বই পেলে বড় সুবিধে হয়। কেমন ধারায় চলতে হবে তার একখানা রেডি রেফারেন্স। একেবারে নাছোড় হলেন অতুলবাবু। ভক্তবাঞ্ছা পূর্ণ করলেন ঠাকুর। ঘণ্টা 2-2.5-এর মধ্যে সাধারণ চলার নির্দেশগুলো লিপিবদ্ধ করে দিলেন পুস্তকের আকারে। সাধারণ কিন্তু সামান্য নয়। সাধারণ ভাষায় গাঁথলেন অসাধারণ সূক্ত, অসামান্য সুরভি সুন্দর সাহিত্য ফুলের গড়ে মালা। সংক্ষেপের মধ্যে ধরে দিলেন সংসারখানাকে। হাতে তুলে দিলেন জীবনের বেদসার, চলা বলা চিন্তা চরিত্রের সর্বার্থক অভিধান। একখানা ছোট পকেট এডিশনের বই হয়ে গেল। নামকরণ করলেন তার সত্যানুসরণ। এমনি করে অনুসরণ করো সত্যকে। ভোঁ বাজিয়ে স্টিমার ছেড়ে গেল ঘাট থেকে। ঠাকুর কুলে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই অপশ্রিয়মান পোতের দিকে। যে দূরে চলে যাচ্ছে, দৃষ্টির রজ্জু দিয়ে তাকে বেঁধে রাখলেন বুঝি। ফিরে আসতে হবে একদিন এই নয়নের নোঙরে। ভিড়তে হবে এসে এই প্রতীক্ষার উপকূলে। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। অধ্যায় 32। সতীশচন্দ্র কুষ্টিয়া এসে আগে গিয়ে দেখা করলেন বরদাবাবুর সঙ্গে। বরদাবাবুরা গোসাইদের শিষ্যঘর, বিরাট অবস্থাপন্ন ব্যবসাদার। বাড়ি হল কুষ্টিয়া টাউনের 3 মাইল পশ্চিমে বাড়াদি গ্রামে। কুষ্টিয়ার বাজারে তাদের মস্ত মস্ত কারবারের গঁদি। গোসাই তীর্থ করতে বেরোবেন শুনে বরদাবাবু খুব খুশি। বললেন, বাহ, বেশ, খুব উত্তম কথা। খাজাঞ্চিকে হুকুম দিয়ে দিলেন, দেখো, গোসাই তীর্থে যাচ্ছে, অনেক দেশ ঘুরবে, ওর পথের খরচ যা লাগে আন্দাজ মতো দিয়ে দিও। আর গোসাইকে বললেন, রাস্তায় টাকার দরকার পড়লেই চিঠি লিখো, সংকোচ করো না যেন। বুড়োকর্তা খুব স্নেহ করেন সতীশ গোসাইকে। শুধু গুরুকুল বলেই নয়, অন্য ভাইদের চেয়েও সতীশচন্দ্রকে যেন একটু বেশিই ভালোবাসেন। ছোট গোসাই বাড়ি এসেছে শুনলে আনন্দে আটখানা হয়ে পড়েন বরদাবাবু। কুষ্টিয়ায় এসে একটু মত পাল্টালেন গোসাই। ভাবলেন, দূর দূর তীর্থের দুস্তর পথ, একা যাওয়াই ভালো। তাই শেষে হরি আর হরির মাকে বরদাবাবুর বাড়িতে রেখে একাই বেরিয়ে পড়লেন গোসাই। সে একরকম ভালোই হল। কিছুদিনের জন্যে গোসাই গিন্নির সেবা করতে পেরে বরদাবাবুর বাড়ির মেয়েরা মহা খুশি। কলকাতায় কুমোরটুলিতে বরদাচন্দ্র সাহাদিবরের কেরোসিন তেলের পাইকারি কারবারের গদি। এই গদি বাড়িই হল তাদের কলকাতার বাসা। গোসাই এসে উঠলেন এই কলকাতার বাসায়। এখানে মূল ডেরা করে আগে ঘুরে নিলেন বাংলার তীর্থ, নবদ্বীপ, দক্ষিণেশ্বর, তারকেশ্বর, ত্রিবেণী। বাংলা সেরে বেরোলেন বাংলার বাইরে।
একে একে ঘুরতে লাগলেন বৈদ্যনাথ, কাশী, গয়া, প্রয়াগ, হরিদ্বার, বদ্যিরাক্রম। এক করতে লাগলেন পর্বত আর প্রান্তর। কিন্তু সেই বাণীর বীণাটি মিহি অথচ মন্দ্র সুরে বেজে চলেছে তার মনের মধ্যে। দাদা, যেখানেই যান আমার কথাটি মনে রাখবেন। মনে রাখবার জন্যে সেই মিনতিটি। যিনি মনে রাখতে বলেছেন, মনে রেখে বসে আছেন আগে তিনিই। মনের রেশমি সুতোটি আটকিয়ে রেখেছেন এ প্রান্তে। তাই যেখানেই যাচ্ছেন গোসাই, মনে পড়ছে সেই অদ্ভুত অনুনত বাক্যটি। আর বাক্যের সঙ্গে সঙ্গে মনে পড়ছে বাচস্পতিকেও। মনের গহনে তাকালেই দেখছেন তাকে, সেই নবীন নয়নাভিরাম পুরুষটিকে। যেন সব তীর্থ আশ্রিত হয়ে আছে তাতে। তীর্থে বেরিয়েই অন্নত্যাগী হয়েছেন গোসাই। দিনান্তে স্নান তর্পণ সেরে একটিমাত্র ফল ভক্ষণ করেন বিষ্ণুর প্রসাদী করে। কিন্তু যেখানেই স্নান তর্পণের জন্যে জলে নামেন, সেখানেই জলের আয়নায় দেখতে পান কার মুখচ্ছবি। জলজলে কাছের মানুষের মতো দেখেন একেবারে। তাই দেখেই চিনে ফেলেন। চঞ্চল প্রসন্নতায় পরিপূর্ণ হয়ে ওঠে মন। এ কি, তুমি এখানেও? সলিলেও সলিলি ওরে আছো তুমি। অন্তর্হিত হাউনি অন্তরিক্ষেও। স্থূল হয়ে ফুটে আছো এই স্থলে। বলতে পারি তুমি সর্বব্যাপী, কিন্তু তাতে তোমার ব্যাপ্তিকে ব্যক্ত পারা হল না। বরং বলা উচিত তুমি সর্বোত্তর। সবটা নিয়ে তুমি নও, তোমার মধ্যে খেলা করছে সবটা। কারণ তুমি শুধু অখিল নিখিল ব্যাপী নও। যা হয়েছে আর যা হয়নি, যা ভাবা যায় আর যা ভাবা যায় না, সবই তোমার মধ্যে। তুমি ভাবনাগ্রাসী। তোমার বিরাটত্বের কথা ভাবা যায় না। তুমি বিরাটতম থেকেও বিরাটতর। তরতমের ঊর্ধ্বে তারতম্যহীন অতুল পুরুষ তুমি। হরিদ্বারে গঙ্গায় অবগাহন করতে নেমেছেন গোসাই। ন মাধব সমদেব, ন চ গঙ্গা সমা নদী। মাধবের তুল্যে যেমন দেবতা নেই, গঙ্গার সমান তেমনি নদী নেই। একে গঙ্গা, তাই আবার হরিদ্বার। হরিদ্বার মানে হরির দ্বার। এখানে এসে হরিভজনার শুভারম্ভ। হরিদ্বারে এসে মানুষ হৃতকাম হয়, মানে ঈশ্বর কামনায় এককাম হয়। তীর্থমাহাত্ম্য ভাবতে ভাবতে গঙ্গায় নেমেছেন গোসাই। যেই নেমেছেন, আবার সেই দর্শন। দ্বার বাদ দিয়ে জানালা দিয়ে দেখা নয়, দ্বারস্থ বয়েই আছেন, তাই এ নিত্য দর্শন। যেমন দেখেছিলেন মুক্তবেণীতে, তেমনই দেখলেন এখানে। সশরীরে সরাসরি জলের গায়ে দেখা দিলেন ঠাকুর। স্পষ্ট কথা বলছেন গোসাইয়ের সঙ্গে। বলছেন, দাদা, ভুলবেন না আমাকে। অহমস্মি, আমি আছি। যেমন ওখানে তেমনি এখানে, যেমন হিমায়িতপুরে তেমনি হরিদ্বারে, আছি সর্বত্র। জীববৎসলের বেদনাই হল জীবের জন্যে। অহর্নিশতাই ওই এক আবেদন, ওরে ভুলিস নে আমাকে, ভুলিস নে। আমাকে সুচ্চাগ্রসম ভূমি দান কর, আমি তোকে ভূমা দান করব। আমাতে অন্তর করিস নে, আমাকে অন্তরে রাখ। তুই মন্দ হয়ে থাকলে আমি তোকে ভালো করব। তুই ভালো হয়ে থাকলে আমি তোকে আরও ভালো করব। তুই শ্রেষ্ঠ হয়ে থাকলে আমি তোকে কৈবল্যে নিয়ে যাব। আর যদি চাস, যদি সাহস করে অঞ্জলি পাতিস, একবারেই সব দেব। সিদ্ধি চাস সিদ্ধি, মুক্তি চাস মুক্তি, যা চাস তাই। গোসাই কতক শুনলেন কানে, কতক শুনলেন মনে। কণ্ঠস্বরে ঠিক সেই আকুতি, দৃষ্টিতে ঠিক সেই বাঞ্ছা, সেই দান বাসনা। যেমনটি দেখেছিলেন স্টিমার ঘাটে, ঠিক তেমনিটিই এখানে। ভুলতে চেষ্টা করেও ভুলতে পারলেন না গোসাই। মনে জিজ্ঞাসা জেগে উঠল আবার নতুন করে। তুমি তবে কে? তুমিই যদি সেই পরম প্রাপ্য, তবে সেদিন খুলে বললে না কেন? কেন তবে পাঠিয়ে দিলে এমন করে তীর্থে তীর্থে ঘুরে বেড়াতে? শুধু তরি ঠেলাই কি সব? তরির শেষ কাজ তো তীরে লাগা। আবার মনে হতে লাগল, তিনিই বা কেমন করে বলবেন, দাদা, আমিই সেই, যাকে খুঁজছেন তার সামনেই দাঁড়িয়ে আছেন চোখ বুজে। জলে দাঁড়িয়েই প্রণাম দিতে থাকেন গোসাই। হে আমার শ্রেষ্ঠ প্রণম্য, তুমি আমার প্রণাম গ্রহণ করো। হে অন্তরঙ্গ, তুমি অন্তর অধিকার করেছ, এবার অন্তরায় ঘটিয়ে দাও, মুছিয়ে দাও চোখের প্রচ্ছন্নতাটুকু। হিমালয় থেকে নেমে আবার এলেন সমতলে। দেখলেন অযোধ্যা, মথুরা, বৃন্দাবন। যমুনার তটে দাঁড়িয়ে বোধ হল বাঁশি বাজিয়ে যাচ্ছেন শ্রীকৃষ্ণ। বাঁশির ধ্বনি মধুময়তায় শ্রবণ আচ্ছন্ন হয়ে পড়ে। কৃষ্ণ যেন গৌর হয়ে এলেন ক্রমশ। বাঁশি দিয়ে যেন রব বেরোচ্ছে, ওগো, আমি যে আবার এসেছি, আমাকে যেন ভুলো না। চোখ রগড়ে নিলেন গোসাই। চোখ দিয়ে জল পড়তে লাগল ঝরঝর করে। দেখেছেন কি আর এই চামড়ার চোখে? দেখেছেন মনের চোখ দিয়ে, অনুভূতির গবাক্ষে বসে। না, আর দূরে থাকা নয়। স্নান করে ফিরতেই দেখা হলো এক চেনা মানুষের সঙ্গে। তারা গোসাইকুলের শিষ্য। বৃন্দাবনে বাসা আছে, এসে আছে সেইখানে।
এই যে ছোট গোসাই যে, আদর আপ্যায়ন করে নিয়ে এলো বাসায়, বললে, চিঠি আছে আপনার নামে, বাড়ির চিঠি। বাড়িতে দাদারা জানেন তীর্থে গেছে যখন বৃন্দাবনেও নিশ্চয়ই যাবে, আর রাস্তা থেকে চিঠি লিখে সে ধারণা দৃঢ় করে দিয়েছেন সতীশচন্দ্র। বাড়ি থেকে লিখে পাঠিয়েছে, বৃন্দাবনে গেলে আমাদের সেই শিষ্য বাড়িতে গিয়ে উঠো, কিন্তু তাদের বাড়ি খুঁজে বার করার আগেই দেখা হয়ে গেল রাস্তায়। জমি জমা নিয়ে মামলা বেঁধেছে, সব ভাইকে একত্র হতে হবে, তাই জরুরি চিঠি এসে রয়েছে বাড়ি থেকে। অনেক দিন আগে এসে পড়ে আছে, আর দেরি করা চলে না, বাড়িমুখো হতে হবে এক্ষুনি। দূরে থাকতে যেমন মন চায়নি, তাগিদও এসেছে তেমনি বিলম্ববিহীন প্রত্যাগমনের। আর বাইরে অপেক্ষা করতে হবে না, ফিরে এসো এবার আকাঙ্ক্ষার স্থানে, ফিরে এসো এবার নিজের নিকেতনে। ফেরত ডাকে চিঠি পাঠিয়ে দিয়ে একছাড় টিকিট কেটে বসলেন কলকাতার। কলকাতা থেকে কুষ্টিয়া, সেখান থেকে ছেলে বউ নিয়ে চাপলেন গিয়ে বাজিতপুরের স্টিমারে। নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।